এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই জানেন সন্ধ্যে 7টায় মানেই এক্সপ্রেস অনলাইন। প্রত্যেকবার সন্ধ্যে 7টায় আমরা পরিবেশন করে থাকি নানান ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া, নানান ধরনের জেলার আমরা কিছু বিশেষ খবর নিয়ে আমরা চলে আসি সন্ধ্যে 7টার সময়। এবং আপনারা সবাই জানেন আমাদের সাথে খুব একজন প্রিয় আমাদের মানুষ, অনেকদিন পর আমার সহকর্মী সুকন্যা মজুমদার আমার সাথে আছে, এক্সপ্রেস নিউজের ডেস্ক পার্সন। সুকন্যা, অনেকদিন পর, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু চারিদিকে এখন যা চলছে সরাসরি বিস্তারিত আগে আলোচনায় যাই। যে বেশ কয়েকটা জেলার গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা এক্সপ্রেস অনলাইনে। সাধারণত এই অনুষ্ঠানে আমরা তাই করে থাকি এবং সরাসরি একদম গ্রাউন্ড জিরো থেকে সেখানকার প্রতিনিধিদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে দর্শকদের জানাই সেই জেলার পরিস্থিতি ঠিক কি রকম। সেরকমই আজকেও আমাদের বেশ কয়েকটা বাছাই করা খবর নিয়ে আজকে এক্সপ্রেস অনলাইন। তোমাকে আমি যেমনটা জানাবো সঞ্জীব, তুমি জানো গতকালই এই ঘটনা ঘটেছে যে এক স্কুলের প্রধান শিক্ষিকাকে কিন্তু স্কুলের মধ্যে ঢুকে একটা দাদাগিরির বিষয় এবং সেই জায়গায় গিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে শাসক দলের এক নেতাকে। আগে একটা এর প্রতিবেদন দেখি, তারপর আসছি আলোচনায়। স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুমকির অভিযোগ, আঙুল উঁচিয়ে শাসানি তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির উপর অভিযোগ। ইতিমধ্যেই সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর। হাবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আর.এন. রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের ঘটনা। স্কুল সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা। যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি বলেই দাবি পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার। জানা গিয়েছে বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সূচনা। ছুটি না পাওয়ার বিষয়টি বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে নালিশ শিক্ষিকার। ঘটনা জানতে পেরে বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন, বিভিন্নভাবে অপমান ও হেনস্থা করেন বলে অভিযোগ সুবোধ রায়ের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদার বলেন, সুবোধবাবু বিদ্যালয়ে এসে চিৎকার চেঁচামেচি করে বিভিন্নভাবে অপমান করতে থাকেন। এখানকার যারা রাঁধুনি আছে, যারা খায়, তারা সবাই জানে দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায়, কোনো রকমের কারচুপি নাই। আমাদের যে কমিটি সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল দিয়ে পড়েছে। কেন জানি সভাপতি কি বলতো, সভাপতি মিড ডে মিলের আমাকে নানা রকম উত্তপ্ত করার কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে, হ্যাঁ, এবং মিড ডে মিল ওনারাই চালাবেন, এ করবেন, এসব বলেন। আমি নিয়ে নিন, আপনি যদি মিড ডে মিল চালাতে চান তো নিয়ে নিন, আমি কোনো আপত্তি নেই। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সুবোধ রায় জানান, প্রধান শিক্ষিকাকে কোনো রকম অপমানজনক কথাবার্তা বা হুঁশিয়ারি দেওয়া হয়নি। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। সিসিটিভি ভাইরাল যখন হয়েছে, আমার কথাবার্তাটা একটু কর্কশ। উনি যখন সিসিটিভির ভাইরাল আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি 10জন 11জন সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে। আমাদের এখানে পিছিয়ে পড়া হরিপুর ব্লক পিছিয়ে পড়া আদিবাসী উপজাতি হিসেবে পিছিয়ে পড়া এলাকায়, তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না। তার উত্তর উনি কোনো দিতে পারেননি। ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলার ডিআইকে লিখিত অভিযোগ দিয়েছেন সুবোধ রায়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপাউন্তর। হাবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু মন্তব্য করেন, যেভাবে আর.এন. রায় গার্ল হাই স্কুলের
যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপড়ে আঙুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন, গালাগালি দিয়েছেন, এটা সমস্ত মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন। তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখলাম। আচ্ছা, এরকম হতে পারে মানে ছুটি না দেওয়ায় যে এরকম একটা পরিস্থিতির পরিবর্তন, এত বড় একটা পরিবর্তন ঘটতে পারে, মানে আমার তো দেখা নেই অন্তত। মানে তো এই জিনিসটা খুবই স্বাভাবিক। আমরা দেখেছি কেবল আমাদের রাজ্যেই নয়, বিগত বেশ 3 দিনে মানে গত 3 দিনের খবর যদি তুমি দেখো, কোথাও না কোথাও গিয়ে দেখবে বেশ কয়েকটি রাজ্যে কিন্তু শিক্ষকরা আক্রান্ত হয়েছে। কখনো সেটা ছাত্রদের মাধ্যমে, কখনো স্থানীয় নেতা নেত্রীদের মাধ্যমে। আর এই কথা তো মানে অভাবনীয় বলা যেতে পারে যে যেখানে একটা স্কুল সেখানকার প্রধান শিক্ষিকা তিনি যেটা বলবেন সেই হিসাবে চলবে স্কুল, কিন্তু সেই শিক্ষিকা কাকে ছুটি দেবেন কাকে ছুটি দেবেন না সেই নিয়ে তার পুরো দায়িত্ব বা তার উপরে পুরো দায়িত্বটা বর্তায়। তো সেখানে তিনি কেন দিলেন না, তার নিশ্চয়ই একটা স্পেসিফিক কারণ আছে, তিনি কেন ছুটি দিতে চাননি। তার জন্য একটা যে রাজনৈতিক টানাপোড়েন হলো, এবং এখানে একবারে সরাসরি শাসক দলের এক নেতা এসে এভাবে একজন প্রধান শিক্ষিকাকে চার্জ করছেন। আমরা দেখলাম সিসিটিভি ফুটেজে যে কিভাবে তিনি কথা বলছেন। তো সত্যি মানে বলার কিছু নেই, এই রকম পরিস্থিতি চলছে আমাদের রাজ্য জুড়ে। তুমি দেখেছো কয়েকদিন আগে তোমার যেটা বললাম যে শুধু আমাদের রাজ্যে নয়, কয়েকদিন আগে একটি স্কুলে, বাইরের রাজ্যের একটি স্কুলে শিক্ষক তিনি ছাত্রকে বকেছিলেন। আচ্ছা। তো তার শোধ নিতে ছাত্রটি এতটাই ডেসপারেট, সে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুল আসে এবং শিক্ষককে গুলি করে। তুমি বুঝতে পারছো, শিক্ষাক্ষেত্র যেখান থেকে আমরা প্রথম জীবনের পাঠ শিখি, সেই জায়গার পরিস্থিতি দিনের দিন এই জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং আমি শুধু আমার রাজ্য কেন বলবো, পাশাপাশি রাজ্য তো একই পরিস্থিতি। যদিও আমার রাজ্যের কথাই আমি আগে বলবো, কারণ আমার রাজ্যেও তো প্রত্যেকটা জেলাতে কোথাও এই শিক্ষকরা ভালো নেই। একাধিক মানুষের ব্যক্তিত্বের দ্বারা কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। বর্তমানে এটা দেখলাম আমরা মালদার পরিস্থিতি, সেই জায়গার পরিস্থিতি ঠিক কিরকম জানবো। আমাদের মালদা থেকে রয়েছে প্রতিনিধি শানু ইসলাম। শানু, এক্সপ্রেস অনলাইনে তোমায় স্বাগত জানাই। দেখো, যে প্রতিবেদন আমরা দেখালাম যে প্রধান শিক্ষিকাকে হেনস্থা করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং এই অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে একজন তৃণমূল নেতাকে। শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক রং লেগেছে, পরিস্থিতি কিরকম? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনার সূত্রপাত হচ্ছে যে স্কুলের শিক্ষিকা তাকে ছুটি না দেওয়ার কারণে এই ঘটনার সূত্রপাত। আর মালদার হবিবপুর ব্লকের বুলবুল চন্ডির RN রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের ঘটনা। তোমাকে যেটা অভিযোগ উঠে আসছে যে ওই স্কুলেরই যে এক শিক্ষিকা তিনি ছুটির জন্য আবেদন করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তিনি কোনো কারণে হয়তো তাকে ছুটি দিতে চাননি। আর তারপরই সেই বিষয়টি তিনি স্কুলের যে পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সুবোধ রায়কে জানান। আর দেখো, তারপরই সুবোধ রায় ভারপ্রাপ্ত বিদ্যালয় যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, তাকে কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করেন। আর দেখো, বিদ্যালয় সূত্রে যেটা খবর যে এদিন তিনি হঠাৎই বিদ্যালয়ে প্রবেশ করে উচ্চস্বরে চিৎকার শুরু করেন। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাকে কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করেন, তাকে আঙুল উঁচিয়ে বারবার কিন্তু আঙুল উঁচিয়ে কথা বলেন এবং তাকে কিন্তু মানে ধমকে দেন। আর দেখো, এই ঘটনায় কিন্তু যারা পাশে যে শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে পড়েন এবং একজন শিক্ষিকা কিন্তু কান্নায় ভেঙে পড়েন। আর দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় হচ্ছে যে এই যে ঘটনা, এই ঘটনার যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে। আর সেখানেই ফুটেজে দেখা যাচ্ছে যে পরিচালন সমিতির সভাপতি সুবোধ রায় তিনি কিন্তু প্রধান শিক্ষিকাকে ধমক দিচ্ছেন, আঙুল উঁচিয়ে কথা বলছেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করছেন। আর দেখো, পাশে যারা শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে কিন্তু জোরসোর হয়ে রয়েছেন। একদমই তাই, একদমই তাই। শানু, বর্তমানে কি অবস্থা, মানে এর প্রতিক্রিয়া কি জানি, যে মানে প্রধান শিক্ষক কি কোনো রকম পদক্ষেপ নিয়েছে এর ফলে? তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি যেমনটাই জানিয়েছেন যে পরিচালন সমিতির সভাপতি তাকে কিন্তু মানে দুর্ব্যবহার করেছেন এবং তার যে যোগ্যতা তা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং তিনি এই বিষয় নিয়ে কিন্তু প্রশাসনকে জানাবেন এবং জেলা বিদ্যালয় পরিদর্শককেও জানাবেন, এমনটাই তিনি জানিয়েছেন।
একেবারে দেখো, অভিযুক্তর কাছে যে তার বক্তব্য আমরা যখন শুনলাম তখন সেখানে তিনি বলছেন যে আমি কোনোভাবেই দুর্ব্যবহার করিনি, আমার বক্তব্য ছিল এটাই কি এতদিন ধরে যদি সিএল দেওয়া হয়, একসঙ্গে স্কুলের এতজন শিক্ষিকাকে যদি সিএল দেওয়া হয়, সেক্ষেত্রে স্কুলের পড়াশোনাটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে কি এই যে ছাত্রীরা রয়েছে তাদের কোনো অভিভাবকদের অভিযোগ রয়েছে যে স্কুলের পরিকাঠামো ঠিক নেই, পড়াশোনার ক্ষেত্রে কোথাও একটা গোলযোগ সৃষ্টি হয়েছে, মানে পরিস্থিতি ঠিক নেই, এই ধরনের কোনো অভিযোগ কি স্থানীয় মানুষজনের কাছ থেকে পাওয়া গেছে? না, এই ধরনের কোনো অভিযোগ স্থানীয় মানুষদের কাছ থেকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মানুষদের মধ্যে একটা ক্ষোভ, মানে এই যে ঘটনা, এই যে পরিচালন সমিতির এই যে তৃণমূল নেতা তার যে বারবারান্ত, এই ঘটনায় কিন্তু স্থানীয় মানুষজন সরব হয়েছেন, তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের যেটা প্রশ্ন যে বিদ্যালয়ের মতো সংবেদনশীল জায়গায় এক রাজনৈতিক নেতারা যদি প্রভাব খাটায়, তার যে সিসিটিভি ফুটেজ তা স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা যেভাবে শিক্ষিকাকে হেনস্থা করছেন, যেভাবে দুর্ব্যবহার করছেন, তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, এই নিয়ে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। একেবারে দেখো, যিনি অভিযোগ করেছেন, যে শিক্ষিকা অভিযোগ জানিয়েছিলেন পরিচালন সমিতিতে, স্কুলের পরিচালন সমিতিতে, সেই শিক্ষিকার কি বক্তব্য? কেন প্রধান শিক্ষিকা তাকে ছুটি দিতে চাইলেন না? তার কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে যেটা দেখে প্রধান শিক্ষিকা তাকে ছুটি দিতে চাননি? দেখো, তিনি তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন যে আমার কিছু কাজ ছিল, তার জন্য আমি ছুটি চেয়েছিলাম, তার জন্য হয়তো তাই প্রধান শিক্ষিকা ছুটি দিতে চাননি। বর্তমানে কি বলে যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, মানে সেই তৃণমূল নেতা, তার কি বক্তব্য? তিনি কি বলতে চাইছেন এখন? তিনি কোন রকম সাফাই দিতে চাইছেন, মানে নিজেকে বাঁচানোর জন্য যে না আমি হয়তো একটা কারণের জন্য করেছি, মানে কিছু তো বলেছে নিশ্চয়ই, কি কারণ এরকম একটা পদক্ষেপ নেওয়ার? তৃণমূল নেতা সুবোধ রায় তিনি জানিয়েছেন যে স্কুলে একাধিক অনিয়ম রয়েছে, স্কুল পড়াশোনার পরিকাঠামো নিয়ে, পাশাপাশি মিড ডে মিলের অনিয়ম, আর শিক্ষিকারা অকারণে ছুটি নিয়ে নিচ্ছেন, একাধিক অনিয়মে তিনি এই কিন্তু বিষয়ে জানতে গিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে। আর যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যেটা অভিযোগ করছেন, সে অভিযোগ ভিত্তিহীন, তার সঙ্গে তিনি কোনো দুর্ব্যবহার করেননি, তিনি জানতে গিয়েছিলেন। এই নিয়ে কিন্তু তৃণমূল নেতা তিনিও কিন্তু জেলা বিদ্যালয় পরিদর্শক তার কাছে বিষয়টি জানিয়েছেন। আর দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ঘটনা, এই ঘটনার কিন্তু ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ, বিদ্যালয়ের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যে এই ফুটেজ সাধারণ মানুষ থেকে শুরু করে কিন্তু জেলা শিক্ষা দপ্তরে গিয়ে পৌঁছেছে। আর দেখো, জেলা শিক্ষা দপ্তর এই নিয়ে সরগোল পড়ে গিয়েছে। আর এই যে ভাইরাল যে ভিডিও, সেই ভিডিও যদিও সত্যতা যাচাই করেনি আমরা। আর দেখো, এখন জেলা শিক্ষা দপ্তরকে জানানোর পরে তারা কি পদক্ষেপ নিয়েছেন? মানে তারা কি স্কুলের পরিচালন সমিতির যিনি রয়েছেন, যিনি অভিযুক্ত ওই তৃণমূল নেতা, তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিয়েছেন বা কোনো সতর্কীকরণ কিছু কি করা হয়েছে? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে জেলা শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে খুব শীঘ্রই বিদ্যালয়ের শিক্ষিকা ও পরিচালন সমিতির যারা সম্পাদক সভাপতি রয়েছেন সকলকে নিয়ে এক বৈঠক করা হবে এবং এই যে সমস্যা, এই সমস্যার সমাধান করা হবে। তবে তোমাকে আরো জানিয়ে রাখবো যে শিক্ষামহলের একাংশের যেটা বক্তব্য যে বিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব যতটা বাড়বে তত কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ছাত্রছাত্রীরা। আর দেখো, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার বদলে যদি রাজনৈতিক নেতাদের মাথাচাড়া বেড়ে যায় তাহলে কিন্তু যে আগামী যে প্রজন্ম, সমাজের যে আগামী প্রজন্ম, তা নিয়ে কিন্তু একটা ক্ষতির মুখে পড়তে পারে। একদমই তাই। কিন্তু শানু, তোমাকে আরেকটা দিকেও খেয়াল রাখতে হবে সাথে সাথে যে ছাত্রছাত্রীদের ওপর কিরকম একটা বাজে প্রভাব পড়ছে, যারা দেখছে যে ছুটির কারণে শিক্ষক শিক্ষিকারা বা এরকম একটা ঝামেলা হচ্ছে, সুতরাং তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? দেখো, ছাত্রছাত্রীদের এই বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে আমরা গিয়েছিলাম, তারা এই বিষয়ে কিছু বলেনি। তবে তোমাকে জানিয়ে রাখবো এই ঘটনায় কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে আর বিরোধীরা এই ঘটনায় সরব হয়েছে। বিরোধীরা যেটা জানাচ্ছে, যেটা অভিযোগ করছে বিজেপি, যে তৃণমূল নেতাদের যে তারা ক্ষমতার অপব্যবহার করছেন সব জায়গায়, আর তৃণমূল নেতারা তাদের দাপট দেখিয়ে শিক্ষাঙ্গনকেও রেহাই দিচ্ছেন না। আর দেখো, এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হেনস্থা, তাকে আঙুল উঁচিয়ে কথা, তৃণমূল নেতার যে গুন্ডাগিরি তা কিন্তু এই নিয়ে প্রমাণ করছেন এবং তারা কিন্তু শিক্ষাঙ্গনকে তারা কিন্তু অশান্তি করার চেষ্টা করছেন, এমনটাই কটাক্ষ করেছে বিজেপি। আর দেখো, আরেকটি প্রশ্নে আসবো। তুমি যেমনটা বললে বিরোধীরা চাইছে যে বিরোধীদের বক্তব্য যে তৃণমূল শিক্ষাঙ্গনকে
নষ্ট করছে, তার পরিবেশ নষ্ট করছে। একটা শিক্ষাঙ্গন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা কিন্তু কেবলমাত্র সরকারের সম্পত্তি নয়। সেখানে যেমন শাসক যেমন রাজ্য চালাচ্ছে, তার যেমন উচিত যে শিক্ষা ক্ষেত্রটা ঠিকঠাক রয়েছে কিনা, তেমন আমার তো মনে হয় বিরোধী দল হিসেবে বিজেপিরও উচিত ছিল সে জায়গায় গিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেন কোনো অনিয়ম আদৌ রয়েছে কিনা। যদি অনিয়ম থাকে এবং সেখানে যদি শাসক দলের এতটা প্রভাব থাকে, তো সেক্ষেত্রে বিজেপি কেন বা বিরোধীরা কেন আগে থেকে এটা নিয়ে সরব হলো না? এটাও একটা বড় প্রশ্ন। মানে সবাই কোনো একটা ঘটনা ঘটবে, যখন আমরা সংবাদ মাধ্যম যখন যাই যে প্রতিক্রিয়া দিন, তখনই কিন্তু বিরোধীরা প্রতিক্রিয়া দিচ্ছে। তার বদলে মানে বিরোধীরা তো একটা বর্তা, একটা দায়িত্ব তো তাদেরও বর্তায় যে শাসক দল যা করছে তার যেগুলো অবক্ষয় বা যেটা অবনতি, সেটাকে আমরা তুলে ধরি, আমরা সে জায়গায় এগিয়ে যাই যে একটা সুস্থ শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়তে। কোথাও গিয়ে মনে হয় নাকি বিজেপি বা বিরোধীরাও এই ক্ষেত্রে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে? একদমই তুমি যেমনটাই বললে, আমরা খবর করব, তারপরেই বিরোধী থেকে শুরু করে শাসক দল এবং জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তর সকলেরই টনক নড়বে। কেন? দেখো, তৃণমূলের তরফে জানানো হয়েছে যে এইসব যে অভিযোগ উঠে আসছে সব ভিত্তিহীন, আর বিরোধীরা শুধু কোনো কাজ করতে পারে না, আর তারা সব জায়গায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে। তাহলে যে তৃণমূলের বক্তব্য, এটাই কিন্তু প্রমাণ যে বিরোধীরা সব জায়গায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে, তারা কোনো কাজ করে না। এবং আমরা খবর করব, তারপরে তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়। একেবারে তুমি খবরের উপর অবশ্যই নজর রাখো। জেলা শিক্ষা দপ্তর একেবারে বলো। তোমাকে জানিয়ে রাখবো যে সব মিলিয়ে এই যে সাধারণ ছুটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, শিক্ষিকাকে হেনস্থা এবং এই যে বিরোধীদের ক্ষোভ, এই ঘটনায় কিন্তু গোটা মালদা জেলা জুড়ে এখন তুমুল আলোচনার বিষয়বস্তু। একেবারেই যা ঘটনা তাতে আলোচনার বিষয়বস্তু হওয়াটা খুবই স্বাভাবিক। শানু, তুমি অবশ্যই এই খবরের উপর নজর রাখো। জেলা শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নিল তার বিস্তারিত আমাদের জানিও। অনেক ধন্যবাদ। মালদা থেকে ছিল আমাদের প্রতিনিধি শানু ইসলাম। তুমি দেখলে যেমনটা কি পরিস্থিতি চলছে, সেখানে গিয়ে শিক্ষাঙ্গনে এই ধরনের একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বোধ হচ্ছে ওই বাচ্চাগুলো, যে একদমই তাই, কারণ তারা পুরোটাই পরিবেশের উপর নির্ভর করে। যেরকম পরিবেশে তারা নিজেদেরকে দেখবে, কোথাও না কোথাও পরবর্তীকালে অবশ্যই এটা একটা বড় ইমপ্যাক্ট তো তাদের মধ্যে পড়বেই। একেবারে এবার একটু অন্য খবরের দিকে নজর রাখি। তো এটা তো একটা গেল, কিন্তু আমাদের দ্বিতীয় যেটা হবে 24 পরগনা দিকে এখন নাগাড়ে বৃষ্টি চলছে। তার জায়গায় তো ধস আমরা দেখেই থাকি যে রাজ্য জুড়ে যেখানে যেখানে নদী রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই নদীর পাড় ভাঙন শুরু হয়ে গেছে। সেখানে একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলায়। কি পরিস্থিতি তুমি দেখো, আগে দেখাই তোমার প্রতিবেদন। একদম। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের নান্দাভাঙা এবং ঈশ্বরীপুকুর এলাকায় নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী। প্রায় 100 মিটার নদী বাঁধে ধস নেওয়ায় ঘুম উড়েছে দক্ষিণ ঈশ্বরীপুকুর এলাকার বাসিন্দাদের। অন্যদিকে নামতাভাঙা এলাকার বাসিন্দারাও আতঙ্কে দিন যাপন করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাতানিয়া দোয়ানিয়া নদী থেকে প্রতিদিন শতাধিক বাংলাদেশি জাহাজ যাতায়াত করায় তার প্রভাবে নদী বাঁধ ভাঙছে। প্রতি বছরের ন্যায় এবছরও সেখানে প্রায় 200 মিটার নদী বাঁধে ফাটল। দুটি এলাকার মানুষই আতঙ্কের প্রহর গুনছে। ভাঙন, ট্রলার এবং বাংলাদেশের জাহাজ প্রচুর পরিমাণে যাতায়াত করে। প্রত্যেক বছর এই বাঁধের ক্ষয় আর এই ভারী কোটালের সময় হলে জল যখন উচ্ছ্বাস হয় তখন এই যে বাঁধ, বালি মাটির বাঁধ তো থাকছে না, ভেঙে যাচ্ছে, বারে বারে ভেঙে যাচ্ছে। অতি শীঘ্র যদি এই বাঁধ সংস্কার করা না হয় তাহলে দুটি এলাকায় জল ঢুকতে শুরু করবে বলে দাবি এলাকার মানুষের। আবারও কংক্রিটের নদী বাঁধ করে দেওয়া হোক, জোরালো দাবি তুলেছে এলাকার মানুষ। অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়েছে। আমরা ইরিগেশনের ডিপার্টমেন্টে খবর দিয়েছি, ওরা কাজ করেছে আর ওরা টহলদারি দিচ্ছে। সব কিছু আমরা ব্লকের সঙ্গেও যোগাযোগ করেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্টে ওরা কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যত শীঘ্র সম্ভব বাঁধ সংস্কারের কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভয়াবহ ধস, এই ধসের ফলে কত রকম যে ক্ষতি হতে পারে সুকন্যা তুমি চিন্তা করতে পারবে না। কারণ আমরা দেখতে পারলাম যে ঠিক নদীর পাশেই একটা ছোট রাস্তা যাচ্ছে, সেই রাস্তার উপরে যদি ধস নেমে যায় তাহলে কিন্তু সেখানে পথযাত্রী, আরে রাস্তা কি বলবো, ওটা তো পুরো মাটির, এবং নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সেখানকার পরিস্থিতি ভাবো। সেখান দিয়েও কিন্তু লোক যাতায়াত করছে। আমরা কথা বলে নেব বিস্তারিত, আমাদের সাথে আমাদের প্রতিনিধি আছে 24 পরগনা থেকে।
দেখো তুমি যেমনটা দেখলে যে চারদিকে জল এবং মানে দিনের পর দিন ধস, দেখো পাড় ভাঙন, নদীর পাড় ভাঙন এটা খুব একটা স্বাভাবিক ঘটনা, এবং স্বাভাবিক ঘটনার ফলে এর যে ইম্প্যাক্ট বা এর প্রভাবটা পড়ছে কিন্তু সেই নদী পাড়ের মানুষগুলির উপর। একদমই তাই, তারা কতটা ক্ষতিগ্রস্ত আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছে, স্বাগত এক্সপ্রেস নিউজে রেবতী। দেখো নদী পাড়ে পাড় ভাঙন, তার জায়গায় মানে শক্ত পাকা কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঠিক কি পরিস্থিতি, কি কারণে এখানে ভাঙন এবং মূলত কোন কোন নদী রয়েছে এই জায়গায়? দেখো তোমাকে এই মুহূর্তে বলে রাখি, নামখানা, নামদাভাঙ্গা, ঈশ্বরীপুর এলাকায় নদী বাঁধে পুরো 100 মিটার জুড়ে নদী বাঁধের ধস এবং 200 মিটার জুড়ে নদী বাঁধের ফাটল ধরেছে। কারণ একটাই কারণ, এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে ওখানে বড় বড় বাংলাদেশি জাহাজ যাতায়াত করে, তার ফলে নদী বাঁধের যেমন একটা ধস, আর একটা কারণ আছে প্রাকৃতিক, আজকের 5 দিন থেকে 7 দিন জুড়ে যে প্রাকৃতিক বিপর্যয়, কারণ সমুদ্র উত্তাল হচ্ছে এবং নদীতে ঝড়ো হাওয়া বইছে, তার ফলে নদী বাঁধনের ভাঙন ধরেছে। এবং যা আমরা ওয়েদারের যা দূর্বাভাস পাচ্ছি, এখন অমাবস্যার কৌশিক অমাবস্যা, তার ফলে নদীর জল থই থই করছে, একবারে সমুদ্র, একবারে নদীর বামনডারি পুরো একবারে ভরপূর্ণ, এবং সেই মুহূর্তে যা সমুদ্রের উত্তাল, সেই মুহূর্তে এখন ফাটল ধরেছে, যার ফলে নদীর ভাঙন ধরেছে এবং এলাকার মানুষ খুবই আতঙ্কে রয়েছে। আচ্ছা রেবতী, আমরা যেরকম চিত্রটা দেখলাম, নদীর পাশে ঠিক একটি ছোট্ট মাটির তৈরি একটা ছোট্ট রাস্তা, যেখান দিয়ে মানুষরা যাতায়াত করছে, কিন্তু তাদের মধ্যে কি ক্ষতিগ্রস্ত, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ? তারা এখন এই মুহূর্তে তারা খুব আতঙ্কের দিন কাটাচ্ছে। যে নদীর যে সরু রাস্তা দিয়ে তারা যাতায়াত করছে, তাদের ওই নদীর পাড়ের উপরেই তাদের বসবাস, এবং ওইখানে হাজার হাজার গ্রামবাসীরা তারা বসবাস করছে। ওই নদীর ভাঙন যদি ভেঙে যায়, তাহলে নদীর সমুদ্রে জল এলাকাতে প্রবেশ করবে, যার ফলে এলাকাবাসীরা তারা আজকের চিন্তার মধ্যে পড়েছে যে তাদের নদীতে যদি জল যদি গ্রামের মধ্যে প্রবেশ করে, তাহলে তাদের অবস্থাটা কি হবে। এই মুহূর্তে তারা অভিযোগ যেটা করছে যে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যদিও তারা এসছে, কিন্তু এখনো পর্যন্ত বাঁধ মেরামতির কাজ তারা শুরু করেনি, যার ফলে এলাকার মানুষরা আতঙ্কে রয়েছে, এবং তারা নিজেরা প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে এরকম বিপর্যয় থেকে কিভাবে তাদের রক্ষা পাওয়া যায়, এবং তারা সেই রকম প্রস্তুতি নিয়েই তারা আছে। দেখো নামখানা এই যে এলাকা, এখানে কিন্তু নদী ভাঙন প্রায়শই আমরা দেখে থাকি, এবং এবছর যে হারে বর্ষার বৃষ্টি হচ্ছে এবং নাগারে বৃষ্টি, একটা নিম্নচাপ থেকে স্বাভাবিক আবহাওয়ার আসার মধ্যখানে আরেকটি নিম্নচাপের, আমরা বারবার আবহাওয়া দপ্তর থেকে এই তথ্য পাচ্ছি। তো এই জায়গায় মানুষরা তো প্রত্যেক বছর বর্ষাকালে ক্ষতিগ্রস্ত হয়। যেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশ থেকে এত বড় বড় জাহাজ, পণ্যবাহী জাহাজরা ঢুকছে, তো সেখানে পাকা কংক্রিটের বাঁধ এতদিন কেন তৈরি করা হয়নি? মানে সেচ দপ্তর কোথায়? মানে সেচ দপ্তরের কোনো পরিদর্শন বা তাদের অধিকর্তারা এসে এখানকার গ্রামবাসীদের আশ্বাস দেওয়া, এই ধরনের কোনো পরিস্থিতি, অর্থাৎ প্রশাসন কি কোনো সক্রিয়তার মানে কর্তব্য নিয়েছে? দেখো তোমাকে বলে রাখি সুকন্যা, ইতিমধ্যে ওটা হচ্ছে কি আমাদের উন্নয়ন মন্ত্রীর এলাকা, উন্নয়ন মন্ত্রীর এলাকা যদি এরকম দুরবস্থা হয়, এবং বিভিন্ন এলাকাবাসীরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছেন ওই বাঁধ একবারে কংক্রিট ঢালাই করার জন্য, কিন্তু কোনো মতন ভাবেই দেখো উন্নয়ন বলছে, উন্নয়ন যে কোথায় আছে এখনই পুরো বোঝা যাচ্ছে যে এই বর্ষাকাল আসলেই নদীর যে ভাঙন, নদীর যে বাঁধ, এটাই কি প্রকৃত উন্নয়ন যদি করতো, তাহলে একবারে যিনি হচ্ছে কিনা আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকা, তার এলাকার এরকম দুরবস্থা হতে পারতো, কিন্তু সাধারণ মানুষরা অভিযোগ করে করে কোনো সুরাহা মেলেনি। তবে ইরিগেশন ডিপার্টমেন্ট এসে দেখে গেছে নদী ভাঙনের ভাঙন এবং ফাট যে ধরেছে সেটা দেখে গেছে, কিন্তু এই মুহূর্তে তারা প্রতিশ্রুতি দিয়ে গেছে যে কাজ করা হবে এবং নজরদারি রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে যদি কিছু নদীর বাঁধরা ভেঙে যায়, তারা তৎপরতার সঙ্গে কাজ করবে, এরকম একটা তারা প্রতিশ্রুতি দিয়ে গেছে। তো সাধারণ মানুষ মানে নদী পার সংলগ্ন যে গ্রামবাসীরা রয়েছেন, তারা তো প্রচন্ড আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তো তাদেরকে কোনো রকম সতর্কবার্তা বা যদি নদীর পার ভাঙন একেবারে তাদের বসবাসের জায়গায় গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে তারা তৎক্ষণাৎভাবে কাকে জানাবে বা কোথায় যাবে সেই মানুষগুলো? শুধু তারা নয়, তাদের সঙ্গে যে সমস্ত পোষ্য গবাদি পশুরা রয়েছে তাদেরকেও তো বাঁচানো একটা কঠিন পরিস্থিতি দাঁড়াবে। তো সেই জায়গায় কোনো সতর্কবার্তা, কোনো ক্যাম্প, প্রশিক্ষণ এরম ধরনের কিছু হয়েছে কি? সুকন্যা, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে, কারণ যে আবহাওয়া যা পরিস্থিতি ওয়েদারে, ওদেরকে দূরবর্তী কোনো একটা স্থানে থার্ড সেন্টার বা কোনো স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। যেই মুহূর্তে এই বিপর্যয় নেমে আসবে, সঙ্গে সঙ্গে ওদেরকে ফ্ল্যাট সেন্টারে সেখানে মজুদ রাখা হয়েছে খাদ্য এবং ওষুধপত্র থেকে শুকনো জিনিস থেকে সমস্ত পত্র মজুদ রাখা হয়েছে।
সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে অ্যালার্ট করা হয়েছে যে তারা এই সময়, এই দুর্যোগের সময় ওখান থেকে নিরাপত্তা স্থানে যেন চলে যায়। এবং গবাদি পশু থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে সমস্ত দরকারি জিনিসপত্র, নথিপত্র আছে, তাদেরকে সমস্ত কিছু রাখার জন্য তাদেরকে বলা হয়েছে এবং তারা সতর্কর সঙ্গে এলাকাবাসীরা সবকিছু সেরকম প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রায় কত মিটার জায়গা বা কতটা কোনো মানে ক্ষেতের ফসলের যে সমস্ত ক্ষেত রয়েছে সেগুলো কি নদী গর্ভে গেছে, মানে সেটাই জানতে চাইবো যে ঠিক কতটা পরিমাণ বা কত কিলোমিটার এলাকা নদী গর্ভে চলে গেছে? দেখো তোমাকে বলে রাখি, 100 মিটার তো ফাটল, কিন্তু 200 মিটারের যে ধস যেটা নেমেছে তার মধ্যে থেকেই কিন্তু নদী গর্ভে তলিয়ে গেছে। প্রত্যেক বছর ওই নদীর ভাঙন ভেঙে ভেঙে এখন প্রায় চলে এসছে 7টা বাঁধ চেঞ্জ করা হয়েছে, কারণ 7বার ওই বাঁধটা শুধুমাত্র মানে এমনি কাজ করা হয়েছে শুধু মাটি দিয়ে এবং জিও চট দিয়ে, কোনোভাবে কংক্রিট ঢালাই করা হয়নি। এই মুহূর্তে যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে সম্ভাবনা দেখছি, তবে ওই বাঁধ টেকার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, প্রশাসন কি বলছে, মানে এটা তো এখন হয়েছে ধস, এটা কবে ঠিক হবে সেটা তো একটা উত্তর কি কোনো পাওয়া গেছে? প্রশাসনের তরফ থেকে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে বাঁধ তারা মেরামতি করবে এবং কংক্রিট ঢালাই তারা একবারে করে দেবে, কিন্তু প্রত্যেক বছর তো এরকম প্রতিশ্রুতি ওই এলাকার মানুষকে দিয়ে যাচ্ছে। প্রতিশ্রুতি তো দিয়েছে, কিন্তু তার মানে কাজ শুরু করেনি বলছো রেবতী? মানে প্রত্যেক বছরই প্রতিশ্রুতি। আচ্ছা আচ্ছা, বলো রেবতী। প্রত্যেক বছর শুধু প্রতিশ্রুতি মানুষ পাচ্ছে, কিন্তু ভোটের সময় ভোট নিচ্ছে, বাঁধের কথা বললে কিনা বাঁধ করে দেবো, এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোট আদায় করছে, কিন্তু বাঁধ করার সময় করছে না। সাধারণ এলাকার মানুষ জলে ডিপছে আর উঠছে। তারা কখনো বা এই বর্ষার সময় তারা মিষ্টি জলে ডুবে যাচ্ছে, আবার কখনো সময় তাদের কি হচ্ছে না নোনা জলের বন্যায় তাদের ভাসতে হচ্ছে। এবং তাদের যে ফসলগুলো এই মুহূর্তে তাদের যে ফসল যারা মিষ্টি জলের অটোমেটিক তারা ডুবে রয়েছে, কারণ আজকের দিনে যে 1 সপ্তাহ জুড়ে যে বর্ষা, তার জেরে পুকুর নালা ফসল সব নষ্ট হয়ে গেছে। এবং তারপরেও যদি নদীর জল এলাকায় প্রবেশ করে তাহলে মানুষের বাঁচার আশ্বাসটাই তারা হারিয়ে ফেলবে। আচ্ছা, একেবারে অনেক ধন্যবাদ তোমাকে। এই পরিস্থিতির উপর তুমি নজর রাখো এবং জানিও এর পরবর্তী আপডেট কি হয়। অবশ্যই অনেক ধন্যবাদ তোমাকে। শুনলাম, দেখো সুকন্যা, এরকম একটি রাস্তা যেখান দিয়ে ছোট থেকে বড় সকলেই যাতায়াত করছে, এরকম একটা রাস্তায় ধস নেমে যাওয়া মানে, এবং সেটা বছরের পর বছর, যেমনটা রেবতী আমাদের জানালো যে বছরের পর বছর এখানে ধস নামে, বারবার প্রশাসনকে জানানো হয় এবং বাঁধ নির্মাণ হয়, সেটা কিন্তু মাটির, কংক্রিটের নয়। মানে উন্নয়ন কেবল খাতায় কলমেই হয়েছে, উন্নয়নের বাস্তব চিত্রটা আজকে পরিস্থিতিটা বোঝাচ্ছে যে কি অবস্থা। আমি রেবতীকে জোর জিজ্ঞেস করলাম যে প্রশাসনকে জানিয়েছো, প্রশাসন কি বলছে, মানে কাজ কি শুরু হয়েছে নাকি শুধুমাত্র আশ্বাস? কিন্তু এখানে দেখা উচিত বা করা উচিত, সঙ্গে সঙ্গে এখানে কাজ শুরু করে দেওয়া উচিত, কারণ এটা একটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, এখান দিয়ে সবাই যাতায়াত করে। গুরুত্বপূর্ণ রাস্তার থেকেও বড় কথা যে এই নদী ভাঙন যখন শুরু হয় না, তখন দেখো যেমনটা বললো যে মরা কোটাল ভরা কোটাল, মানে জলের স্রোত, তার উপরে নিম্নচাপ, তুমি বুঝতেই পারছো জলের স্রোত এখানে আরো বাড়বে। তো সেক্ষেত্রে আমরা হয়তো সকালে দেখলাম যে 100 মিটার ভাঙন, ঠিক বিকেল না হতেই পারে তার দ্বিগুণ বা 4 গুণ বেশি পাড় ভাঙন, কিন্তু সেই পাড় কিন্তু চলে গেল নদী গর্ভে। সেক্ষেত্রে এত দ্রুত নদী তার বাড়ছে, গতিপথ বাড়ছে, তো সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে বসবাসকারী যে মানে পাড় সংলগ্ন যে গ্রাম, সেখানে তো অতি সহজে চলে যাবে সেই মানুষগুলো, মানে তাদের রাত্রের ঘুম সেটাও কিন্তু উড়ে গেছে। এটাই আমি জানতে চাইলাম রেবতীর কাছে যে তাদের কি পরিস্থিতি। বারবার করে আসা হচ্ছে, মানে দেখো সেচ দপ্তর এবং রেবতী যেমন বললো যে উন্নয়ন মন্ত্রীর এলাকা, সেখানের উন্নয়নের এই প্রতিচ্ছবি, এখানে আর বলার কিছু নেই। বারবার করে ওই শাসক দলের উন্নয়ন আর শাসক দলের দুর্নীতি, এটা একটা সমার্থক শব্দ। কোথায় উন্নয়ন, কতটা উন্নয়ন, সেটা গোটা রাজ্য জুড়ে চিত্রটা বাস্তব হয়ে গেছে। একদমই তাই। তো এর সাথে সাথেই আমরা দ্বিতীয় আমাদের প্রতিবেদনের দিকে যাব। যেমন তোমাকে বলে রাখি প্রথমে ডেবরার খবরটা তুমি জানো, আমাদের আজকেও দেখানো হয়েছে এক্সপ্রেস নিউজে। খুবই একটি বিচিত্র আমি বলবো সেটি প্রতিবেদন, কারণ তোমার কোনোদিনও আধার কার্ড নিয়ে কোনো রকম অসুবিধা হয়েছে পেতে, বা তোমাদের পরিবারের? আমাদের পরিবার বা আমার ক্ষেত্রে সেরকম কিছুটা হয়নি, কারণ আমরা হয়তো অনেকটা আগের প্রজন্ম, মানে বর্তমান যে প্রজন্মরা হয়তো তাদের প্রথম শিক্ষার পাঠ শুরু করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে। এবং কিন্তু এই ক্ষেত্রে হয়েছে, মানে ডেবরার ক্ষেত্রে হয়েছে। ডেবরাতে আমরা যেই প্রতিবেদনটা তুলে ধরেছি, এক্সপ্রেস নিউজের ক্যামেরা সেখানে পৌঁছে গেছে এবং সেখানে ছেলে মেয়েদের, সেখানকার স্থানীয় বাসিন্দাদের যে আধার কার্ড নিয়ে এত বড় একটি সমস্যা দেখা দিয়েছে, আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে প্রতিবেদনটা দেখে নিই।
বিগত 7-8 বছর ধরে দলবতীপুর গ্রামের যে শিশুরা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে জন্মেছিলেন তাদের বাবা মায়েরা হাসি মুখে হাতে পেয়েছিলেন হাতে লেখা জন্ম সনদ। সেই কাগজ যেন ছিল তাদের সন্তানের জীবনের প্রথম পরিচয়পত্র। বাবা মায়েরা ভেবেছিলেন এই কাগজ দিয়েই তাদের সব কাজ হয়ে যাবে, কিন্তু সময় বদলে গেছে। শিশুর আধার কার্ড তৈরি করতে গেলে আধার সেন্টারের কর্মীরা জানালেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট না হলে তারা আধার কার্ড বানাতে পারবেন না। আর ম্যানুয়ালটা ভেরিফাই হচ্ছে নি, তো এটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। উপরে আমাদেরকে বলছে আর পেনাল্টিও করে দিচ্ছে, মানে ম্যানুয়াল যেটা নিয়ে আসছে ওটা ভেরিফাই উপরে করতে পারছে না, আর সেটা নিয়ে সমস্যা, বারবার আমাদেরকে পেনাল্টি দেওয়া হচ্ছে। তো সবাইকে বলছি আমি ওই যেটা আছে ওটা ডিজিটাল করে নিয়ে আসুন। তো অনেকজন ডিজিটাল করে নিয়ে আসে, শুধুমাত্র ওই ডেবরা হসপিটাল যেটা আছে ম্যাডাম বলছে আমাদের কিছু অর্ডার নেই, এমনি বলছে। এই একই সমস্যা হলো গ্রামের আরও প্রায় 50টি পরিবারের। তাদের কারোর সন্তানের স্কুলে ভর্তি বন্ধ, কারোর ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, আবার কারোর স্বাস্থ্যসেবা আটকে আছে। গ্রামের মানুষ ছুটে গেলেন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে, কিন্তু হাসপাতালের কর্মকর্তা তাদের হতাশ করে বলেন তাদের কাছে এমন কোনো নির্দেশ নেই যে পুরনো জন্মসনদ দেখিয়ে নতুন ডিজিটাল জন্মসনদ দেওয়া যাবে। এখানে বাচ্চাদের ডিজিটাল কার্ড হচ্ছে নিকো, তাই জন্য আমাদেরকে হসপিটাল দিয়ে কতবার ঘোরাচ্ছে, মনে হয় 8-10 বার গিয়েছিলাম, হয়নি। যে দরখাস্ত লিখে দিচ্ছি, দরখাস্ত জমা লাইনি, বলে এখানে হবে নি। আধার কার্ড वाला বলতেছে কি ডিজিটাল কার্ড করতে হবে, আর হসপিটাল वाला ঘোরাচ্ছে এখানে ওখানে, হচ্ছে নি আধার কার্ড, আর ডিজিটাল কার্ডও করে দিচ্ছে না। সুপারফাস্টের কাছে গিয়েছিলাম, বলে আমরা পারবো না, সেখানে যাও। সে বলে সেখানে যাও। আজ মনে 5-6 বছর দিয়ে ঘুরাচ্ছে, করে দেয়নি। আজ মানে 2-3 মাস দিয়ে ঘুরতেছি, করে দেয়নি। আধার সেন্টার বলছে ডিজিটাল জন্ম সনদ ছাড়া হবে না, আর হাসপাতাল বলছে তাদের ডিজিটাল জন্ম সনদ দিতে পারবেন না। মাঝখানে আটকা পড়েছে 50টি অসহায় পরিবার। গ্রামের কিছু মানুষ মিলে গেলেন বিডিও প্রিয়ব্রত রাড়ির কাছে। বিডিও সাহেব তাদের কথা মন দিয়ে শুনলেন। প্রিয়ব্রত রাড়ি বলেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তিনি হাসপাতাল এবং আধার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন লোকজনের পক্ষ থেকে বা বাচ্চাদের পক্ষ থেকে এই ধরনের ইস্যু উঠে এসেছে, যেটা নিয়ে বিএমওইচ ম্যাডামের সঙ্গে কথা বলা হয়েছে। তাতে এরকম কোনো ম্যান্ডেটরি অর্ডার কিছু নেই যে বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজড হতেই হবে, কিন্তু আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা ডিজিটালাইজ বার্থ সার্টিফিকেট ছাড়া অন্যান্য কিছু ওরাও অ্যাকসেপ্ট করছেন না। এটাকে আমরা টেক আপ করছি ইস্যুটাকে, এবং যারা বানাচ্ছেন আধার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে ইমিডিয়েটলি এটা নিয়ে আমরা। বিডিওর আশ্বাস পেয়ে গ্রামের মানুষ কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু তারা জানেন না এই সমস্যার সমাধান হতে কতদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত তাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত। অনেক শিশু স্বপ্নের পথে পা বাড়াতে পারছে না, কারণ তাদের কাছে একটা ডিজিটাল জন্ম সনদ নেই। এক টুকরো কাগজের অভাবে তাদের জীবন আটকে আছে এক অজানা ভবিষ্যতের দিকে। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক টুকরো কাগজের জন্য এত লড়াই, একটি ডিজিটাল আধার কার্ডের জন্য এত লড়াই, যেখানে দেখা যাচ্ছে 50টি পরিবার ভুগছে। সেখানে ব্যাংকের খাতা থেকে খোলা শুরু করে স্কুলে অ্যাডমিশন নেওয়া, সমস্ত রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে ভাবো সেখানকার অবস্থা এবং সেখানকার হসপিটালের অবস্থা কিরকম। তোমাকে একটা কথা বলি, যেখানে বারবার করে বলা হচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়া, একদম তার জন্য প্রথমে এলো আমাদের কি ডিজিটাল আধার কার্ড, ডিজিটাল ভোটার কার্ড, মানে আমাদের যে আইডেন্টিটি যে সমস্ত নথি সেগুলোকে সব ডিজিটালাইজড করতে হবে। খুব ভালো কথা, এটা ভারত সরকার এনেছে, কিন্তু মানে ডিজিটাল ইন্ডিয়া ভারতকে যে ডিজিটালি করতে হবে তার যে তথ্য প্রযুক্তিটা এতটা উন্নত পর্যায়ে গেছে, এই যে সমস্ত মানুষগুলোর কাছে মানে ডিজিটাল একটা জন্ম সার্টিফিকেটের জন্য আধার কার্ডটা আটকে গিয়েছে, তাদেরকে তো পরিস্থিতিটা বোঝাতে হবে যে আমরা ডিজিটাল ইন্ডিয়া তৈরি করছি, আমরা এতটা এগিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় এগোচ্ছি? কেবলমাত্র মুখেই আমরা এগিয়েছি, কিন্তু এর যে যখন আমরা এটাকে প্রয়োগ করতে গেছি তখনই দেখতে পাচ্ছি যে কতগুলো মানুষ কিন্তু এই জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু সুকন্যা, আমার মনে হয় ডিজিটাল ইন্ডিয়া তুমি বললে, ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে মনে হয় ডেবরা পড়ে না। আমরা কথা বলে নেবো, আমাদের সঙ্গে প্রতিনিধি আছে ডেবরা থেকে, দিগ্বিজয় মাহালি। দিগ্বিজয়, তুমি শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যাঁ। আচ্ছা, ডিজিটাল আধার কার্ড এত সমস্যা, 50টি পরিবার ভুগছে, অ্যাডমিশন থেকে শুরু করে স্কুল অ্যাডমিশন থেকে শুরু করে নানান ধরনের সমস্যা, ব্যাংকের বই খোলা থেকে শুরু করে সব রকম সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। কি বলবে তুমি, কি অবস্থা হসপিটালের?
দেখো এখনো পর্যন্ত এই পরিবারগুলি সমস্যায় রয়েছে। তার কারণ হচ্ছে যে তারা যেখানে আধার কার্ড করতে যাচ্ছে বাচ্চাদের, সেখানে যে হসপিটাল থেকে তাদেরকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটি ম্যানুয়াল। 2016-17 সালে সেই কোভিড এর আগে এই সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছিল, সেগুলো বারবার যখন আধারের সঙ্গে অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। একবার, দুবার, তিনবার বারবার অ্যাপ্লাই করাও যখন রিজেক্ট হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে যারা ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেয়েছে রিসেন্ট যেটা চালু হয়েছে, সেই বার্থ সার্টিফিকেটে কিন্তু সঙ্গে সঙ্গে আধার কার্ড অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা এলাকাবাসী, ডেবরার যারা দলবতীপুরের এলাকাবাসী, তারা ডেবরা হসপিটালে যিনি বিএমএইচ রয়েছেন তার কাছে যান। সেখানে গেলে কিন্তু তিনি বলেন যে এই ধরনের সার্টিফিকেট দেওয়া হবে না, সরকারি কোনো গাইডলাইন্স নেই। তাহলে আধার কার্ড হচ্ছে না, বিএমএইচ সেখানে ডিজিটাল সার্টিফিকেট দিচ্ছে না, তাহলে এই 50টি পরিবারের যারা বাচ্চারা আছে তারা যাবে কোথায়? তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের পড়াশুনো, সেগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে। স্কুলে ভর্তি করা, এই নিয়ে তারা বিডিওকে জানিয়েছে, যদিও বিডিও পুরো বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। তবে আগামী দিনে তারা কবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট পাবে, তারপরে আধার হবে, সেটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে। কিন্তু দিগ্বিজয়, তোমাকে এর সাথে আরেকটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। এখন আমরা তো বাস করি ডিজিটাল ইন্ডিয়াতে, তাহলে ডেবরা এরকম অবস্থা কেন? দেখো, এই নিয়ে বিএমএইচ বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চাইলে তারা কিন্তু সরাসরি কোনো উত্তর দিতে চাইছে না এই বিষয়ে। তারা বলছেন যে নর্মাল বার্থ সার্টিফিকেটেই আধার কার্ড হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আধার কার্ড সেন্টারে তারা বলছে যে না, বর্তমানে ম্যানুয়ালে হচ্ছে না। তাহলে ডেবরা ছাড়া কিন্তু অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে সেখানে কিন্তু পুরনো যারা ম্যানুয়াল সার্টিফিকেট দিয়েছিল সেগুলোর পরিবর্তে হাসপাতালে গিয়ে একটা প্রসেস আছে, সেটা করলে কিছু কিছু হসপিটাল তারা কিন্তু ডিজিটাল সার্টিফিকেট দিচ্ছে, বার্থ সার্টিফিকেট, এবং সেক্ষেত্রে আধার কার্ড হচ্ছে। গ্রাম পঞ্চায়েতে যারা নর্মাল সার্টিফিকেট দিয়েছিল পুনরায় সেখানে আবেদন করতে ডিজিটাল সার্টিফিকেট দিচ্ছে। তাহলে ডেবরায় কেন দিচ্ছে না, এটা নিয়েই আমরা বিডিওকে বারবার জিজ্ঞেস করেছি। বিডিও বলছেন আমরা বিষয়টি দেখছি, কিন্তু প্রকৃত এর যে মানে ডিজিটালের যে এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিভাবে সমাধান হবে তাও কিন্তু এখনো প্রশাসনের কাছে পরিষ্কার নয়। কারণ এই নিয়ে কিন্তু কোনো নির্দেশিকাও এখনো পর্যন্ত দেওয়া হয়নি যে ম্যানুয়াল সার্টিফিকেট রেখে ডিজিটাল দিতে হবে বা ডিজিটাল ছাড়া আধার কার্ড করা যাবে না, এরকম কিন্তু কোনো গাইডলাইন নেই। তাহলে এই পরিবারগুলি কোথায় যাবে, তাদের বাচ্চারা কোথায় যাবে এই ডিজিটাল যুগে? এটা কিন্তু একটা সমস্যা থাকছে, প্রশ্ন উঠছে। তাহলে খামতিটা কোথায় দেখা যাচ্ছে? মানে এটা কি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব, নাকি যারা ডিজিটাল আধার কার্ড করছেন সেই সমস্ত দায়িত্বে যারা রয়েছেন তাদের দায়িত্ব? মানে এই যে পরিবারগুলি কোথায় গিয়ে তাদের সমাধান করবে, সমস্যার সমাধানটা কোথায় হবে, সেটা এখনো অধরা? দেখো, সেটা প্রায় এখন অধরা বললেই চলে, কিন্তু ভিডিও সাময়িক আশ্বস্ত করেছেন। কারণ আধার সেন্টারে আমরা গিয়ে বারবার যখন জিজ্ঞাসা করি এই বিষয় নিয়ে, তারা বলেছেন যে আমরা ম্যানুয়ালে করে দেবো, আবার একবার করব, আবার রিজেক্ট হবে, আবার একবার করব, আবার রিজেক্ট হবে, কিন্তু ডিজিটাল দিলে সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে। তাহলে একটা যখন গভর্নমেন্টের পোর্টাল সেখানে ডিজিটালে নিচ্ছে, ম্যানুয়ালে নিচ্ছে না, তাহলে গভর্নমেন্টকেই সেখানে আবার নতুন হবে যাতে সবাই ডিজিটাল সার্টিফিকেটটা, বার্থ সার্টিফিকেটটা সব জায়গায় অ্যাভেলেবেল পায়। এই যতক্ষণ না প্রসেসটা শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শুধু ডেবরার জন্য খবর করেছি বলে ডেবরা দেখতে পাচ্ছি। এটা যদি পুরো জেলা বা রাজ্য জুড়ে একটা সার্ভে করে দেখা যায়, প্রত্যেকটা বিধানসভায় হয়তো এরকম কম বেশি হয়তো সমস্যা দেখা যেতে পারে। আচ্ছা দিগ্বিজয়, দেখো আমরা তো 2025-এ দাঁড়িয়েছি, সুতরাং তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ডেবরাতে এরকম একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, 50টি পরিবার সেখানে ভুগছে এরকম একটি খুবই ঠুমকো এবং খুবই ছোট একটি অসুবিধা নিয়ে, যেটা সাধারণত এখন কোনো জায়গায় দেখা যায় না চট করে, কিন্তু ডেবরাতে এরকম একটা জিনিস, এরকম একটা অবস্থার সম্মুখীন সবাইকে হতে হচ্ছে, 50টি পরিবারকে হতে হচ্ছে। খামতিটা কোন দিক দিয়ে দেখা যাচ্ছে? ফাঁকিটা কে মারছে, কি জন্য হচ্ছে এরকম? প্রাথমিক পর্যায়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ডেবরা যে হাসপাতাল অর্থাৎ স্বাস্থ্য দপ্তর আছে সেখানেই প্রথম খামতিটা দেখা যাচ্ছে। কারণ অন্যান্য হাসপাতালে আমরা খোঁজ খবর নিয়ে দেখছি তারা কিন্তু দিচ্ছে। এতে যেটা খামতির কারণ হসপিটালের গাফিলতি বা হতে পারে সেটা হচ্ছে যে প্রচুর শ্রম লাগবে, স্টাফ লাগবে। কারণ 2017 সালের একটা রেকর্ড যখন ভেরিফাই করবে, সেই রেকর্ড ভেরিফাই করতে গেলে লোকজন লাগবে, কাগজপত্র লাগবে,
সেগুলোকে ঠিক করে আবার ডিজিটাল দেওয়া একটা সময়েরও ব্যাপার। হয়তো কোনো হসপিটালে দিচ্ছে, তাদের লোকজন আছে, ডেবরার ক্ষেত্রে সেটা নেই, সেই জন্য অ্যাভয়েড করে যাচ্ছে, এটাও হতে পারে। এর জন্য উচ্চতর কর্তৃপক্ষ যারা রয়েছে, সিএমওইচ বা জেলা প্রশাসন বা বিডিও মহকুমা স্তরের হস্তক্ষেপ দরকার, তবে হয়তো এটা সুরাহা হতে পারে। খুবই ধন্যবাদ দিগ্বিজয়, তোমাকে সঙ্গে থাকবো। সুতরাং এরকম অবস্থার সম্মুখীন সে 50টি পরিবারকে হতে হচ্ছে, আমি তাদের কথা ভাবছি তারা কিরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, একজন তো বললেন যে আমরা প্রায় 3-4 বছর ধরে ঘোরাঘুরি করছি, এই জায়গায় বললে ও জায়গায়, ও জায়গায় বললে সে জায়গায়। খুবই ছোট ছোট সমস্যা, ব্যাংকের বই থেকে খোলা শুরু করে সবথেকে বড় কথা ওটাই যে অ্যাডমিশন হতে পারছে না, স্কুলে যেতে পারছে না, কেবলমাত্র একটা ডিজিটাল বার্থ সার্টিফিকেট। একদম আমার বক্তব্য এটাই ছিল যে যখন আমরা ইন্ডিয়াকে ডিজিটালাইজড করছি, এই যে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো তাদের কাছেও তো এই টেকনোলজি কি, একদম ডিজিটালাইজড কি, এই বিষয়টাকে তো পৌঁছে দিতে হবে। এটাকে তো যখন বাস্তবিকরণ করতে যাচ্ছি তখনই তুমি দেখতে পাচ্ছ যে কি পরিস্থিতি, কতটা পিছিয়ে রয়েছে। এবং এখনকার প্রজন্ম যদি স্কুলে অ্যাডমিশন নিতে অসুবিধা হয়, সেই পরিবারের মানসিক অবস্থা কি হয়, এবং সেই বাচ্চারা তো কিছু বুঝতে পারছে না। এবং শুধু সেটাই নয়, তুমি দেখবে এই সমস্ত প্রান্তিক মানুষগুলোর কিন্তু সরকার থেকে বা রাজ্য সরকার কিন্তু নানানভাবে প্রকল্প দিয়ে আর্থিকভাবেও সাহায্য করে থাকে। তো সেক্ষেত্রে সবথেকে প্রয়োজন কিন্তু জন্মের নথি, মানে জন্মের প্রমাণপত্র, এবং তার সাথেই জড়িয়ে থাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা স্কুল কাছের যে স্কুল রয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রী কিনা, এই ধরনের নানান ভেরিফিকেশনের মধ্যে দিয়ে কিন্তু যায়, তারপর গিয়ে একটা সরকারি প্রকল্পে যে আর্থিক সাহায্য পরিবারগুলি পেয়ে থাকে। এবং এই নথিগুলোর জন্য কিন্তু এই বাচ্চাগুলি সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তুমি বারবার করে বলা হচ্ছে এখানে যাওয়া হচ্ছে, এখানে কোনো হচ্ছে না, যেটা বললো আর কি। এবং বিএমএইচও বলছেন যে আমাদের কাছে কোনো সরকারিভাবে নির্দেশ দেওয়াই হয়নি যে ডিজিটালভাবে কোনো কার্ড দিতে হবে। আমি ওটাই বক্তব্য আমার যে কেন দেওয়া হয়নি, যখন দেখা যাচ্ছে সমস্ত কিছু আমাদের পরিচয়পত্র ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, তাহলে কেন এটা দেওয়া হচ্ছে না? দিগ্বিজয় যেমনটা বললো যে হয়তো 2017 সালের নথি ভেরিফিকেশন করতে গেলে হয়তো আরো অনেক তথ্য উঠে আসবে, সেখানে গিয়ে আরো হয়তো স্পষ্ট হয়ে যাবে যে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাটা সেই সময় কোথায় ছিল। হয়তো তাদের কাছে নথি নেই। আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি রাজ্যের এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে অরিজিনাল নথি দিতে গিয়ে কিন্তু রাজ্য পিছিয়ে গেছে, তাদের কাছে কোনো এই মানে নথিভুক্তই করা হয়নি, আসল কোনো প্রমাণই নেই। তো আমার তো মনে হয় যে সেক্ষেত্রে গিয়ে মানে হাসপাতালের যে খামতি, হাসপাতালের যে ভূমিকা, সেটাই হয়তো সামনে চলে আসবে। সেই ভয়েই হয়তো বিএমএইচও বলছেন যে আমাদের কাছে কোনো নির্দেশ নেই। তবে অবশ্যই আমি চাইবো বিডিও যখন জিনিসটা দেখেছেন এবং জেলা স্তরে যখন পরিস্থিতিটা গেছে, এটা কিন্তু আরো ছড়িয়ে পড়ুক। এবং যেমন দিগ্বিজয় বললো যে কেবলমাত্র ডেবরা নয়, প্রত্যেকটা জেলায় যদি আমরা দেখি না, তাহলে কিন্তু কম বেশি এই ধরনের সমস্যায় ভুগছেন একাধিক মানুষ, সেগুলো হয়তো সামনে আসতে পারছে না। কিন্তু তাদের দিক থেকে যারা হয়তো এই ভুক্তভোগী পরিবারগুলোর দিকে নিজেকে বসিয়ে ভাবো যে তারা কোথায় যাবেন, মানে তাদের এই একটি কাগজের জন্য পরবর্তী জীবনটা তার উপরে পড়ে রয়েছে, তারা কোথায় গেলে সমস্যা সমাধান পাবে? তারা তো সমাধানই চাইছেন। তাদেরকে সঠিকভাবে যদি গাইডেন্স করা হয় যে তুমি এখানে গেলে তোমার পর্যাপ্ত নথি পাবে, যদি তুমি সেটার জন্য উপযুক্ত হও, তাহলে সেটা কেন করা হচ্ছে না? মানে তাদেরকে মিসগাইড কেন করা হচ্ছে? একদমই তাই, একদমই তাই। সুতরাং বর্তমানে ডেবরায় যেটা দেখতে পাচ্ছি একটাই চিত্র, আধার কার্ড নিয়ে সমস্যা, প্রশ্ন অনেক রয়ে যাচ্ছে, কবে ঠিক হবে, কবে আধার কার্ড পাবে, হসপিটাল কর্তৃপক্ষদের কাছে যাচ্ছে, বিডিওর কাছে যাচ্ছে, তাদের কোনো উত্তর নেই। হ্যাঁ, আশ্বাস দিচ্ছে তারা, মানে সর্বক্ষেত্রে ওই আশ্বাস রয়েছে, কিন্তু প্রশ্নের মুখে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে যে প্রশাসনের ভূমিকাটা কোথায়। একদম, যদিও বা এরকম জিনিসগুলো সঙ্গে সঙ্গে করে দেওয়া উচিত আমার বলে মনে হয়, কিন্তু তারা আশ্বাস দিয়ে রেখে দিচ্ছে। এবং তারা সাধারণ মানুষ, এই 50টি পরিবার, তারা মুখ বুঝে এবং একটি আশার দিনের আলো দেখে তারা ভাবছে না অবশ্যই একদিন ঠিক হবে, এরকম তো লেগেই থাকবে। আমরা চলে যাই পরবর্তী আমাদের একটা অন্যরকম প্রতিবেদন, কুচবিহারের দিকে যাবো আমরা এখন। কুচবিহারের একটি প্যান্ডেল সাজানো গণেশ পুজো। দেখো, গণেশ চতুর্থী কিন্তু সামনেই, সেই জায়গায় গণেশ পুজো কিন্তু এখন বাঙালিদের মধ্যে অনেকটাই জুড়ে গিয়েছে এবং মিশে গিয়েছে ভীষণভাবে। কারণ আমরা জানি যে গণেশ পুজো যত তাড়াতাড়ি আসবে তারপরে কিন্তু আমাদের দুর্গোৎসব হবে। তো সেক্ষেত্রে গণেশ পুজোটা বাঙালির কাছেও কিন্তু একটা বেশ বড় উৎসব। তো আমরা দেখি কম বেশি প্রত্যেকটা জেলাতেই গণেশ পুজোর একটা
পরিস্থিতি। গণেশ পুজো মানে আমরা জানি যে মহারাষ্ট্রে একটা বড় চিত্র দেখতে পাবো গণেশ পুজো নিয়ে। মানে আমরা জানি যে পশ্চিমবঙ্গ মানে দুর্গাপুজো, মহারাষ্ট্র মানে গণেশ পুজো। এক্স্যাক্টলি, আমরা এটাই জানি, সবার মনে কিন্তু আমাদের এই চরিত্রটা মানে এই চিত্রটাই উঠে ওঠে। গণেশ পুজো মানে খুব সুন্দর করে, মানে সেই রাস্তা দিয়ে হাঁটা যায় না এরকম একটি চিত্র আমরা মহারাষ্ট্রে দেখতে পারি। আমরা বিস্তারিত আলোচনা করব, তার আগে আমরা প্রতিবেদন দেখে যাই। হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্য অনুযায়ী সব পুজোর আগে গণেশ পুজো করার প্রচলন রয়েছে। তাই দুর্গা, লক্ষ্মী, কালী থেকে শুরু করে সমস্ত দেবদেবীর পুজোর আগে প্রথমেই গণেশকে স্মরণ করে পুজো করা হয়। বহু বছরের এই ধারাবাহিকতাকে সামনে রেখেই আড়ম্বরের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোচবিহারের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে গণেশ পুজোর প্রস্তুতি। হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই গণেশ চতুর্থী। শেষ মুহূর্তের মূর্তির সাজসজ্জা নিয়ে ব্যস্ত শিল্পীরা, আর পুজো উদ্যোক্তারা মণ্ডপ সাজাতে দিন রাত এক করে দিচ্ছেন। কোথাও চলছে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আলোকসজ্জা, কোথাও বা মণ্ডপের থিমে প্রতিফলিত হচ্ছে সামাজিক বার্তা। 2023 সালে কোচবিহারের তুফানগঞ্জ 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রী নিজ উদ্যোগে মারুগঞ্জ গণেশ পুজো উদযাপন কমিটি গঠন করেন। আর প্রথম বছরেই উত্তরবঙ্গবাসীকে বিগ বাজেটের গণেশ পুজো উপহার দেয় এই কমিটি। এবার তৃতীয় বর্ষ উপলক্ষে সোমনাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে প্যান্ডেল, এমনটাই জানান কমিটির সদস্যরা। চলছে শেষ মুহূর্তের আলোকসজ্জার প্রস্তুতি। পুজো কমিটির সদস্য কমলেন্দু মোদক জানান, এবছরে পুজোর বাজেট 27 লক্ষের কাছাকাছি। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কর্মসূচি থেকে শুরু করে প্রতিযোগিতামূলক আয়োজন। মন্দিরের কাজ অনেকটাই বাকি রয়েছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিগত বছরের থেকে এবার মন্দিরের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মানুষের যে সমাগম, মানুষের মনের মধ্যে যে কৌতূহল মন্দির নিয়ে, আমরা আশাবাদী যে মন্দিরের কাজ যখন সম্পূর্ণ হবে এবং আমাদের 25 তারিখ প্রতিমানয়ন এবং তার আগে আমাদের গণেশ পুজো উপলক্ষে 23 তারিখ ও 24 তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে শহরের একাধিক এলাকায় শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। উদ্যোক্তাদের আশা, এবারের পুজো আগের সব রেকর্ড ভেঙে সাধারণ মানুষের কাছে হয়ে উঠবে মিলন মেলা। তাই এখন থেকেই শহর জুড়ে রব উঠেছে গণপতি বাপ্পা মোরিয়া। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখলে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কোচবিহারে। গণেশ চতুর্থী রাত পোহালেই কিন্তু গণেশ চতুর্থী, তার আগে কি পরিস্থিতি রয়েছে সে জায়গার আলোকসজ্জা তুমি দেখুন। যেটা বলা হয় যে সমস্ত পুজোর আগে কিন্তু গণেশ পুজো, যে কোনো পুজোই শুরু হয় তার মন্ত্রতে আমরা যেটা শুনি যে আগে কিন্তু গণেশকে নিবেদন করা হয়, তারপর কিন্তু সিদ্ধিদাতা গণেশ বলা হয়, তাকে কিন্তু নিবেদন করে সেই পুজোয় বসা হয়। তো এখানে তো একেবারেই গণেশ চতুর্থী, গণেশ চতুর্থী মানেই কিন্তু মানে বলা যায় যে আমাদের যে বাঙালির দুর্গাপুজোর একটা শুরু। একদম একদম, গণেশ চতুর্থী মানে লাড্ডু। আমরা কিন্তু এটাই জানি, কারণ আর গণেশ তুমি দেখলে নিশ্চয়ই এত সুন্দরভাবে প্যান্ডেলটাকে ডেকোরেশন করেছে, আমি মুগ্ধ হয়ে গেছি। কারণ তুমি নিশ্চয়ই জানো যে ইতিমধ্যে এখন যেটা একটা জারি হয়েছে যে প্যান্ডেলে কোনো রকম পুঁথি বা শোলা, ফোম এগুলো ইউজ করা যাবে না। এগুলো আমরা যে প্যান্ডেলটা দেখলাম সেটা কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই ছিল না, এগুলোকে বাদ দিয়ে পুরোটা করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটাকে। যেমনটা বললো যে ওই সোমনাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে, মানে কি বলবো, এত সুন্দর একটা আলোকসজ্জা এবং একটা ভাবনা যে কোন থিমে পুজো হবে। এখন তুমি দেখে রাখবে যে যে কোনো পুজোয় কিন্তু আর সাবেকির থেকে এখন থিমের পুজোর মধ্যে কিন্তু একটা বেশি নতুনত্ব থাকে এবং সেখানে আমাদের এই উৎসব মানে এই উত্তেজনাটা থাকে যে এবার কি ধরনের থিম হবে, কি ধরনের থিমে আমরা দেখব। তো গণেশ পুজো, গণেশ চতুর্থী তুমি যেমন বললে এটা কিন্তু মহারাষ্ট্র, গণেশ পুজো মানেই আমরা জানি মহারাষ্ট্র, কিন্তু এখন কিন্তু কোনো একটা উৎসব কেবলমাত্র একটা রাজ্যে একেবারেই নেই, গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। আর বাঙালি যেখানে যেখানে, হ্যাঁ খুবই ভালো, বাঙালি যেখানে যেখানে আছে সেখানে সেখানে তো উৎসব থাকবেই, পুজো তো থাকবেই, প্যান্ডেল হপিংও হবে এবং চুটিয়ে আনন্দও হবে, এই ধরনের আমরা তো জানি। এবং রাত পোহালেই গণেশ চতুর্থী, প্রত্যেকেই কিন্তু আমরা কম বেশি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে থাকি, অবশ্যই লাড্ডু খাওয়াও হয়। একদম একদম, কিন্তু যেটা দেখলাম তার সঙ্গে সঙ্গে পুজো কিন্তু কালকে, কিন্তু ভিড় জমে গেছে আজকে।
ভিড় অনেক প্যান্ডেলে জমে গেছে আমরা দেখছি, শুধুমাত্র কেন কি প্যান্ডেল এখন লাইটের ওপরেই পুরোটা নির্ভর করে থাকে এবং তার জন্যই আগের দিনের থেকেই এটা ভিড় শুরু হয়ে যায়। যেমন আমরা দুর্গাপুজো প্যান্ডেলে দেখি যে মহালয়ার পরপর থেকেই ভিড় জমতে শুরু করে দেয় প্যান্ডেলে, ঠিক তেমনই গণেশ পুজোর সেরকমই একটা আমরা চিত্র দেখতে পেলাম। পুজো যেদিন পুজো সেদিনই যাব সেটা কিন্তু না, তার আগে থেকে কিন্তু ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা এবং সাধারণ মানুষ। কুচবিহার থেকে খুব সুন্দরভাবে প্রতিবেদনটা দেখলাম আমরা, খুব সুন্দর আমরা দেখলাম। প্রত্যেকে রাজ্যে সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই, সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং গণেশ পুজো অবশ্যই ভালো করে কাটান, সাবধানে থাকুন। রাত পোহালেই গণেশ পুজো, গণেশ চতুর্দশী। সুকন্যাকে একবার ধন্যবাদ। আরেকবার আমরা শেষের দিকে চলে এসেছি, শেষ করবো এবারে আবার আরেকটা সন্ধ্যার অপেক্ষায়। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।